সবাইকে স্বাগতম অপরাজেয় তারুণ্যের পডকাস্ট শো কৈশোর তারুণ্যের কণ্ঠস্বর। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গঠনমূলক নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করছি। আমি চাইদুল হক নিশান আছি। দিন দিন উষ্ণ হয়ে উঠেছে পৃথিবী, তার সাথেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের এবং দেশের বাইরের জলবায়ু নিয়ে আলোচনার মঞ্চগুলো। আজকে আমাদের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার। আমাদের সাথে উপস্থিত আছেন জলবায়ু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইকবাল কবির। স্যার, আপনাকে স্বাগতম আমাদের পডকাস্ট অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। শুরুতে স্যার জানতে চাই, আমাদের দেশে জলবায়ু নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়, তবে জলবায়ু এটা মানে কি আসলে, সেটা আমরা সাধারণভাবে কি বুঝবো স্যার? দেখুন, প্রতিদিন জলবায়ু আর আবহাওয়া এর মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে। ছোট্ট তফাৎটা হচ্ছে, আবহাওয়া বলতে আমরা বুঝি যে প্রতিদিনের অবস্থা, প্রতিদিনের তাপমাত্রা কত, সূর্য আলো কেমন বিকিরিত হচ্ছে এবং এর সূর্যালোকের কারণে দিনের বেলায় আপনার যে তাপ তৈরি হচ্ছে এই তাপমাত্রাটা কত, এবং সেইখানে আবার আমরা হিউমিডিটি বা বাতাসের আর্দ্রতা, এই কয়েকটা প্যারামিটার দিয়ে আমরা প্রতিদিনকার আবহাওয়া মাপি। দেখবেন প্রত্যেক দিন খবরে নিউজে বলে আজকের আবহাওয়ার পূর্বাভাস, হ্যাঁ, বৃষ্টিপাত কেমন হবে, বাতাসটা কেমন হবে, এগুলো হচ্ছে আজকের আবহাওয়ার পূর্বাভাস। এই প্রতিদিনের যে আবহাওয়া, এগুলো নিয়ে 10 থেকে 30 বছর সময়ের মধ্যে গড়ে ওঠে জলবায়ু মানে ইংরেজিতে আমরা ক্লাইমেট বলি, কিন্তু আমাদের পানি, বাতাস, মাটি এই সব কিছু মিলিয়েই হচ্ছে জলবায়ু। 30 বছরের আবহাওয়ার গড়কে আমরা জলবায়ু বলি। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে এই জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। সেই ব্যাপক আলোচনার মধ্যে একটা অন্যতম হলো আমাদের স্বাস্থ্য, এবং তার সাথে যুক্ত হলো আমাদের যৌন স্বাস্থ্য, যৌন প্রজনন স্বাস্থ্য। তো এই জলবায়ু পরিবর্তনে বাস্তবে যৌন প্রজনন স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব ফেলছে, আপনি কিভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছেন? আমরা যদি ধরেন যৌন ও প্রজনন স্বাস্থ্য বললে খুব কঠিন মনে হয়, এটা মানুষের একটা জীবনের পার্ট এটা, তাই না? এটা একদম জন্মের পর থেকে আমরা একটা সাইকেলের ভিতর দিয়ে বড় হই। মানুষ জন্মায়, তার একটা শৈশব থাকে, তার কৈশোর থাকে, তারপর যৌবন প্রাপ্ত হয়, তারপর মানুষ ফ্যামিলি করে, ফ্যামিলি এক্সটেন্ডেড হয়, ছেলে মেয়ে হয়, তারপর মানুষ বৃদ্ধ হয়, একসময় মারা যায়। এই তো আমাদের লাইফ সাইকেল। এই পুরো লাইফ সাইকেলেই আমাদের নর এবং নারী, পুরুষ এবং নারী, এই দুই প্রজাতির মধ্যেই যে আমাদের শারীরিক গঠনগত যে বিষয়গুলো আছে, সেগুলোর মধ্যে এই রিপ্রোডাক্টিভ হেলথ, যেটাকে আমরা প্রজনন স্বাস্থ্য বলি, এইটাই ইম্পর্টেন্ট। তো এই দুটোকে একসাথে আমরা সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বলি, যৌন ও প্রজনন স্বাস্থ্য। এটা কিন্তু শুরু হয় মানুষের দৈহিক গঠন প্রণালীর ভেতর দিয়ে, বাট এটার সাথে আবার একটা মানসিক বিকাশেরও সম্পর্ক আছে। তো দুটো এই পারস্পরিকভাবে জড়িত যেহেতু, এবং আমাদের প্রতিদিনকার জীবন অভ্যস্ততার মতোই জনস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এইটা। তো এই যৌন ও প্রজনন স্বাস্থ্য, আপনার ধরুন যদি গরম লাগে তখন কি হয়, আমাদের হাঁসফাঁস হয়। আর যৌন প্রজনন স্বাস্থ্যের একটা বড় জায়গা জুড়ে আছে কিছু হরমোন। আমি পুরুষ কারণ আমার মধ্যে পুরুষ হরমোন আছে, আরেকজন নারী, তার মধ্যে নারীর হরমোন আছে। এই হরমোনের বিকাশটা শারীরিক এবং মানসিক বিকাশের সাথে সম্পর্কিত। সেই কারণে আমরা জলবায়ুর যে উত্থান এবং পতন, গোটা পৃথিবীর আপনার ইতিহাস যদি আমরা দেখি, 4,500 বছরের যে ইতিহাস, সেখানে আপনার কখনো তাপমাত্রা বাড়ে, আবার কখনো একটা আইস যুগ হয়। তো এই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমরা এখন তাপমাত্রা বাড়ার যুগের মধ্যে আছি, এবং ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি যেটাকে বলি আমরা, UNFCCCর একটা আন্তর্জাতিক বিজ্ঞানীদের জোট, তারা বলছে, ষষ্ঠ রিপোর্ট যেটা বেরিয়েছে লেটেস্ট, সেখানে বলছে যে জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে মানুষ সৃষ্ট। প্রাকৃতিক যে পরিবর্তনটা ছিল এটা খুব স্লো ছিল, কিন্তু গত 100 বছরে এটা গত 800 বছরের চেয়ে বেশি দ্রুত পরিবর্তনটা হচ্ছে। এই মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে আসলে মানুষের যৌন এবং প্রজনন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। ধন্যবাদ স্যার। একই সাথে স্যার, আমরা দেখি যে তার প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলগুলোতে। আমরা যদি আমাদের দক্ষিণ অঞ্চলের দিকে তাকাই,
আমরা দেখতে পাই যে সেখানে লবণাক্ততা এক ধরনের বড় ধরনের প্রভাব ফেলছে। আমরা আবার দেখি যদি আমাদের ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলো, যেগুলো আর্থকুয়েক হয় সেসব অঞ্চলে, তাহলে এইসব অঞ্চলে কীভাবে আসলে স্বাস্থ্যের উপর প্রভাব কীভাবে ফেলছে? তার মধ্যে অন্যতম হলো নারীর স্বাস্থ্য, নারী কিশোর স্বাস্থ্য। তো সেটা প্রভাব ফেলছে কীভাবে বলে স্যার মনে করছেন? একটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের দিক থেকে যদি বিবেচনাই করি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা তো এই যে হিমালয়ান বেসিনের ডাউন স্ট্রিমের কান্ট্রি, ওপর থেকে পাহাড় থেকে পানি ঢল নদী হয়ে আমাদের উপর দিয়ে সাগরে যেয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তো এই আমাদের এই ডেল্টাইক রিজিয়নের কারণে আমরা একটা ভালনারেবল কান্ট্রি। একইভাবে গোটা বাংলাদেশটাই একটা উপকূলের মতো। আর তার মধ্যে বাংলাদেশের মধ্যে আবার কিছু অঞ্চল আছে, বাংলাদেশের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান হয়েছে সেখানে 14টা অঞ্চলকে সরকারিভাবে ভাগ করা হয়েছে। এক একটা অঞ্চল এক এক কারণে ভালনারেবিলিটি। যেমন কোস্ট, আমাদের সমুদ্র উপকূলবর্তী, এটা একটা মানে ঝুঁকিপূর্ণ এলাকা। আবার ধরেন নদী যদি ধরি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, এই নদীর দুই পাড়ে কিন্তু আবার নদী ভাঙন, এটাও একটা। আবার যদি আপনি হাওর ধরেন, সেখানেও একটা ঝুঁকিপূর্ণ এলাকা। আপনি যদি উত্তরাঞ্চল ধরেন, সেখানে খরাপ্রবণ এলাকা। তো এই বন্যাপ্রবণ, খরাপ্রবণ, আর আপনি যেটা বললেন ঘূর্ণিঝড়, তারপর আপনার এই উপকূলীয় যে আপনার দুর্যোগগুলো হয়, এগুলোর কারণে উপকূলের মানুষ একটু বেশি ঝুঁকিতে থাকে। এবং সেই জায়গাতে সাধারণভাবেই আমাদের যে আর্থসামাজিক অবস্থা, তাতে আমাদের নারীদের স্বাস্থ্য, আমাদের জনস্বাস্থ্যই এমনি হুমকির সম্মুখীন অ্যাজ এ হোল। তার মধ্যে যখন একটা বাড়তি বোঝা, এটাকে আমরা বলি মানে ডুয়াল অ্যাকশন, ডাবল, এমনিতেই আমার অবস্থা খারাপ, তার মধ্যে যদি আমার দুর্বিপাক, দুর্যোগ এটা বেড়ে যায়, তখন অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো উপকূলবর্তী অঞ্চলে যেটা হয়েছে গত 20 বছরে, আগে যে মাত্রায় ঘূর্ণিঝড় কিংবা আপনার ধরেন টর্নেডো কিংবা ধরেন জলোচ্ছ্বাস এটা হতো, এখন এটা বেড়ে গেছে। বাড়ার কারণটা সায়েন্টিফিক, এল নিনো লা নিনা ইফেক্টের কারণে এটা দ্রুত বেশি বেশি হচ্ছে। বাংলাদেশে গত 5-7 বছরে এটা আমরা বলেছি যে 3-4 গুণ বেড়েছে। আর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনি জানেন যে স্বাধীনতার অব্যবহিত পূর্বে 70-এর যে বিরাট ঘূর্ণিঝড় হয়েছিল ভোলায়, সেটায় মাত্র 3 মিনিটের ঘূর্ণিঝড়ে প্রায় 1-1.5 লাখ মানুষ মারা যায়। তো এই যে আমাদের দুর্বিপাক দিয়ে যে যাত্রা শুরু, গত 50 বছরে ধরেন 5টা আপনার বড় ধরনের মানে বন্যা হয়েছে, যেই বন্যায় শতকরা 60% ভূমি প্লাবিত হয়েছে। আবার জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এটা এখন দেখেন প্রতি বছরই 1-2টা হচ্ছে। আর যেগুলোকে আমরা 3-4 মাত্রার সুপার সাইক্লোন বলি, এই যে সিডর থেকে শুরু হয়েছে, আপনি 91-এর ঘূর্ণিঝড়ের কথা বললেন, এইটা প্রায় প্রতি বছরই এখন একটা একটা করে দেখবেন যে নতুন নাম, সিত্রাং, আমপাং, এই বিভিন্ন নামে দেখবেন যে প্রতি বছর 2-3টা করে ঘূর্ণিঝড় আমাদের উপকূল দিয়ে যায়। কোনোটা আমাদের উপর দিয়ে যাচ্ছে, কোনোটা আমরা বলি যে একটু সাইড দিয়ে, হ্যাঁ, পুরনো ঢাকার ভাষায় কান্নি খেয়ে আপনার ধরেন মায়ানমারের দিকে চলে যায় কিংবা পশ্চিমবঙ্গের দিকে চলে যায়, আমাদের উপর দিয়ে হালকা চলে যায়। বাট প্রতি বছরই এটা বেড়েছে। এইটা বাড়ার কারণে আমাদের জলোচ্ছ্বাসে সমুদ্রের পানি তো লবণাক্ত পানি, এই পানিটা ঢুকে যায়, বাঁধ দেওয়া হয় কিন্তু বাঁধও মানে না। জলোচ্ছ্বাস বাঁধের চেয়ে উপরে উঠে গেলেই তখন এইটা আপনার বাঁধের ভেতরে জনপদকে আক্রান্ত করে। এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। আমরা যেটা আমফান পরবর্তী কয়রা অঞ্চলে দেখলাম যে একটা বিশাল জনগোষ্ঠী প্রায় 150 দিনের মতো লবণাক্ত পানির মধ্যে জলবদ্ধ ছিল। কয়রা, তারপর আপনার দাকব, এই শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, এই অঞ্চল থেকে শুরু করে ওইদিকে যদি আপনি নোয়াখালীর হাতিয়া পর্যন্ত এই বেলটা পুরোটা ধরেন, পুরোটার মধ্যেই এইটা। ইভেন কক্সবাজারের কিছু আপনার ওই যে মহেশখালীর নির্মাঞ্চল, সন্দ্বীপ, এই এলাকাগুলা, দ্বীপ যেগুলো আছে, ভোলার সমস্ত চর, দ্বীপ, এই জিনিসগুলো মানে সাংঘাতিকভাবে যে মাত্রায় পানিতে লবণ থাকা উচিত তার চেয়ে কোথাও কোথাও 10 গুণ বেশি লবণ আছে। আর আরেকটা ইফেক্ট হচ্ছে উপকূলে সমুদ্রর, আমরা খুব বকিশ ভাষায় বসি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। আর এলাকার মানুষ বলে যে দরিয়া আগে দূরে ছিল, দরিয়া এখন কাছে চলে আসছে।
তো এটা দিয়ে বোঝা যায় যে সাধারণ মানুষও বুঝতে পারছে যে, যেমন ধরেন কুয়াকাটায় সমুদ্র কাছে চলে আসছে, কক্সবাজারে সমুদ্র কাছে চলে আসছে, চিটাগংয়ে আগে মানে অনেক দূরে ছিল আপনার উপকূলটা, সেটা এখন চিটাগংয়ে একটু ঝড় বৃষ্টি বাদল হলেই শহরে পানি ঢুকে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। তো এর থেকেও প্রমাণ হয় যে স্বাভাবিকভাবেই জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগগুলো বাড়ার কারণে জনস্বাস্থ্যের উপর একটা সরাসরি প্রভাব পড়ছে। স্যার, এটার সাথে কি আরেকটা বিষয় যুক্ত করবেন? আমাদের হাওর অঞ্চল, আমাদের পাহাড়ি অঞ্চল, সেখানে যে দুর্যোগগুলো হয় সেটাও তো আমাদের স্বাস্থ্যের উপর এক ধরনের বড় প্রভাব ফেলছে। অবশ্যই। এবং বিশেষ করে আমরা দেখি যে নারী, শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করতেছে। তাহলে সেটা কিভাবে আসলে মোকাবেলা করা যেতে পারে? মোকাবেলা করাটা তো একটা ওই যে অ্যাডাপ্টেশন প্ল্যানের পার্ট। ধরেন পাহাড়ে যেটা হয়, পাহাড়ের গোড়ায় অনেক বাড়ি ঘর থাকে, আমরা প্রায়ই শুনবেন যে পাহাড় ধসে মারা যাচ্ছে। এবং যেটা হয়, ছোট বাচ্চা, বয়স্ক মানুষ এবং মহিলারা এরা ঘরে থাকে, তো এরা দৌড়ে সরে যেতে পারে না। আর পাহাড় ধস তো এরকম বলে কয়ে হয় না, এই আমি কিন্তু ধসলাম, এরকম তো আর হয় না, হঠাৎ করে হয়। হঠাৎ করে হয় বলে ওরা যেহেতু বেরোতে পারে না, যারা বাইরে কাজে থাকে তারা বেঁচে যায়, যারা ঘরে থাকে তারা মারা পড়ে। পাহাড়ের গোড়ায় এটা হয়। আর হাওরে যেটা হয় ফ্ল্যাশ ফ্লাড, আপনারা দেখেন 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত পরপর 2-3 বার আপনার অতিবৃষ্টি এবং অসময়ে বৃষ্টি, এই দুটো একটা কারণ, এটা যেটা পাহাড় ধস এবং বন্যার সাথে সম্পর্কিত। আরেকটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড, অর্থাৎ আমরা যেহেতু নিচের দেশ, ওই যে উজান ভাটির যে ব্যাপারটা থাকে, পাহাড়ি ঢল যখন নেমে আসে পানির ধর্ম হচ্ছে ও নিচের দিকে যায়, তা হাওরের দিকে চলে যায়। যেমন খুব আনপ্রেসিডেন্টেডলি আপনার 2024 সালে যে বন্যাটা হলো, ত্রিপুরা দিয়ে পানি সব ঢুকলো, এবং দেখেন ফেনী, কুমিল্লা এই অঞ্চলে কখনো গতানুগতিকভাবে বন্যা হয় না, বাট এই সময়টাই হলো বিকজ ওই যে আপনার হাওরের পানিগুলা এটা নামার জন্য ওই অঞ্চলটাকে নিয়ে গেল। তো এগুলা থেকে বাঁচার একটা আছে সায়েন্টিফিক আপনার ফিজিক্যাল উপায়, যে বাঁধ দেওয়া, যেটা আপনার ইঞ্জিনিয়াররা করেন, হ্যাঁ, বাঁধ দেওয়া, রক্ষা করা, উঁচু করা, স্লুইস গেট নির্মাণ, নদী খনন, খাল খনন, এগুলো হচ্ছে অবকাঠামোগত। আর স্বাস্থ্যের উপর যে প্রভাবটা পড়ে এই জায়গায় যেটা হয়, এই পানির কারণে আপনার আমাদের যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে কোথাও ডুবে যায়, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেই মিনিমাম যে সেবাটুকু মানুষ পেত সেই সেবাটাও পায় না, অ্যাক্সেসিবিলিটি থাকে না, অ্যাফোর্ডেবিলিটিও থাকে না, মানে আমি যে পয়সা খরচ করে দূরে যে চিকিৎসা নিব সেটার অবস্থাও থাকে না, যাতায়াত ইন্টারাপ্টেড হয়ে যায়, যার ফলে আমি সময় মতো সেবাটা পাই না। আর এটাতে আক্রান্ত হয়, আমাদের গবেষণায় আমরা দেখেছি, বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি, প্রেগনেন্ট উইমেনরা বেশি, আর হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্ল এবং বাচ্চারা বিশেষ করে যাদের বয়স 2 বছরের কম, এই ধরনের বাচ্চারা, মায়েরা এবং বয়স্ক মানুষরা আক্রান্ত হয় বেশি। স্যার, মানে আপনি সংকটগুলো বলছেন যে ঘূর্ণিঝড়, বন্যার কি কি সমস্যা তৈরি করে, কিন্তু সেটার জন্য তো বাস্তবে মানুষ তো অসুস্থ হয়। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস যায় আসুক, মানুষ অসুস্থ হয়, সে সেবা পেতে চায়। তো সেবা পাওয়ার ক্ষেত্রে তো এক ধরনের জটিলতা তৈরি হয়। তাহলে সেই জটিলতাগুলো কিভাবে নিরসন করা যেতে পারে? এইটা ধরেন, স্পেসিফিক করে যদি একটা, দুইটা, তিনটা করে। যেমন ধরুন, যদি আমি প্রেগনেন্ট ওমেনদের দিয়ে শুরু করি, যেহেতু আমরা প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলছি। একটা প্রেগনেন্সি 9 মাসের হয়, এবং প্রেগনেন্সি চলাকালীন সময়ে স্বাভাবিকভাবে আমরা সরকারি এবং বেসরকারিভাবে বলি যে কমপক্ষে 3-4 বার আপনার অ্যান্টিনেটাল কেয়ারে যেতে হবে, প্রসব পূর্ববর্তী পরিচর্যা। তার ওই মায়ের স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য দেখা, মায়ের আয়রন ঠিক আছে কিনা, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খাওয়ানো, বাচ্চার বৃদ্ধি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো যদি একটা দুর্বিপাক হয়, যেতে পারে না, ধরেন অনেক গরম পড়লো, মা যেতে চায় না, অনেক বৃষ্টি হইলো, যেতে পারে না, হঠাৎ ঘূর্ণিঝড় হইলো, যেতে পারে না, বন্যা হয়ে রাস্তা নষ্ট হয়ে গেল, যেতে পারে না, এই যে দেখেন দুর্বিপাকের কারণে সে এটা, তাহলে কি হলো, তার অ্যাক্সেসিবিলিটিটা সেবা পাওয়ার ক্ষেত্রে, তাহলে কি হবে, তার কাছে আমাকে পৌঁছাতে হবে, সে আমার কাছে আসতে পারছে না। এই বিকল্পটাকেই আমরা বলি অভিযোজন,
অ্যাডাপ্টেশন। Adaptation। এই অ্যাডাপ্টেশনটা করাটা হচ্ছে যেই জায়গায় ধরেন দূরবর্তী অঞ্চল আছে সেই জায়গায় কমিউনিটির একটা এঙ্গেজমেন্টের ব্যাপার আছে। আমি যদি জানি যে আমার পাড়ায় একজন গর্ভবতী মহিলা আছে এবং তার সেবাটা নেওয়ার অসুবিধা হচ্ছে, তখন আমাকেই এঙ্গেজ হতে হবে, পরিবার এবং এলাকার যে মানুষ। এইটা আরেকটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে মাঠ পর্যায়ে, ধরেন প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, একজন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, আর প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করে, সিএইচসিপি বলি আমরা। এই 3 জন মানুষ হচ্ছে আসলে সরাসরি, যদি আমি গ্রামের কথা চিন্তা করি। আর আমরা সবসময় গ্রামের উপকূলের কথা বলতে গিয়ে শহরের কথাটা ভুলে যাই। শহরেও কিন্তু এই সমস্যাটা আছে, কিন্তু শহরে গ্রামের মতো আমাদের এই প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার অবকাঠামো অত স্ট্রং না হওয়ায় এনজিওরা বিশেষ করে বস্তি এলাকায়, নিম্নাঞ্চলে, নিম্ন মধ্যবিত্ত এলাকায় লোকালি কিছু ছোট ছোট দেখবেন যে এনজিও পরিচালিত ক্লিনিক আছে, সেগুলাতে মানুষ যায়। হ্যাঁ, তো কমিউনিটি ক্লিনিকগুলো রুরালে, এখন এইটা আরবানেও এনজিওদের মাধ্যমে হয়, যেমন ওই যে সূর্যের হাসি ক্লিনিক ছিল, এই টাইপের। তো এখন এই যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানো, এটার অনেকগুলা স্টেপ আছে। জনস্বাস্থ্যের একটা প্যাকেজ বলি আমরা এটাকে। প্রথমে হচ্ছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করা, তারপর তাদের ঝুঁকিগুলো কি, তারপর হচ্ছে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার যে সেবাগুলো আছে এই সেবাগুলো নিশ্চিত করা। আরেকটা আমরা বলি মিনিমাল ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ, MISP। এটা হচ্ছে দুর্যোগ পরবর্তী, একটা দুর্যোগ হয়ে গেলে, ঘূর্ণিঝড় হয়ে গেলে সাথে সাথে তাকে কি জিনিস দিতে হবে এটার জন্য পূর্ব প্রস্তুতি রাখা। তার ধরেন খাবার স্যালাইন থেকে শুরু করে সে যদি নিয়মিত ফ্যামিলি প্ল্যানিং সিস্টেমের মধ্যে থাকে, ফ্যামিলি প্ল্যানিং কিটস, সে যদি ক্রনিক ডিজিজের রোগী হয়ে থাকে, ধরেন প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, তার ওষুধগুলা, এই টোটাল জিনিসগুলো মিলিয়ে একটা আমরা বলি মিনিমাল ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ। তো এই জিনিসগুলা দিয়ে আমরা ওই জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে চাই। এটা হলো একটা প্রাথমিক। আরেকটা হচ্ছে যে এই পূর্ব প্রস্তুতি, এটাকে আমরা বলি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স। পূর্ব প্রস্তুতি যদি আপনার ভালো থাকে তাহলে ইমিডিয়েট রেসপন্সটা ভালো হয়। ইমিডিয়েট রেসপন্সটার ক্ষেত্রে লাইফ সেভিংটা থাকে ইম্পর্টেন্ট। বন্যার পরে সবাই কেন আমরা ত্রাণ নিয়ে হাজির হই, যে না খেয়ে তো মারা যাবে, পানি না পেলে রোগ হবে, ওইটা হচ্ছে প্রথম। আর এরপর হচ্ছে রিকাভারি ফেজ। এই রিলিফ অ্যান্ড রিকাভারি ফেজ, এই দুটোর মধ্যে একটা সমন্বয় করা দরকার, এবং সেইটাই এই আপনার অ্যাডাপ্টেশনের একটা প্রসেস। স্যার, আপনি যে অ্যাডাপ্টেশনের কথাটা বলছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় দুর্যোগে সমন্বয়হীনতার ব্যাপারটা দেখি। আমরা জানি যে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় আছে, দুর্যোগ অধিদপ্তর আছে, তারপরে আছে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়, তারপরে আছে সমাজ কল্যাণ। এক এক সংগঠন, এক এক অর্গানাইজেশন এক একভাবে এই অ্যাক্টিভিটিগুলো করে, কিন্তু আমরা কখনো এগুলোকে সমন্বিতভাবে হতে দেখি না বেশিরভাগ সময়। এটা কীভাবে স্যার সমন্বয় হওয়া সম্ভব? আপনি ঠিকই বলেছেন যে আমাদের একটা বড় সমস্যা থাকে দুর্যোগ পরবর্তী সমন্বয়, হিউম্যানিটেরিয়ান অ্যাকশন। এই জন্য আমরা কিন্তু এখন দুর্যোগ বিজ্ঞান পড়াই, ক্লাইমেট রেজিলিয়েন্স নিয়ে পড়াই। এইগুলো দিয়ে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি হয় তাদেরকে এই জিনিসগুলো পড়তে হচ্ছে এখন। এবং আমরা ক্লাইমেট চেঞ্জ এবং পাবলিক হেলথ, মানে জলবায়ু এবং জনস্বাস্থ্য বিষয়েও আমরা কোর্স করাচ্ছি এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেইখানে এই জিনিসটাই গুরুত্ব দেওয়া হয়। এবং গ্লোবালি আপনার এই যে হিউম্যানিটেরিয়ান অ্যাকশন, এইখানে কিন্তু সবসময় এই কোঅর্ডিনেশন এবং ক্লাস্টার অ্যাপ্রোচের কথা বলা হয়। ক্লাস্টার অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনি যেগুলো বললেন যে সব মন্ত্রণালয়ের নিজস্ব কাজ আছে, কিন্তু যখন দুর্যোগ হবে আমরা সব কাজগুলো একসঙ্গে করব। এইটাকে বলা হয়ে থাকে আপনার এই আধুনিক আপনার বিজ্ঞানের ভাষায় যে ক্লাস্টার হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ। হেলথ ক্লাস্টারে 10 জন কাজ করতেছে, কিন্তু সবাইকে একটা ক্লাস্টারে কাজ করতে হবে। যে আমি হয়তো খাবার পানির ব্যবস্থা করব, আমি স্যালিনিটি দূর করার ব্যবস্থা করব, আমি স্যানিটেশনের ব্যবস্থা করব, আমি বাচ্চাদের ওই মাসিক পরবর্তী প্যাড সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করব। কে কোনটা করবে যাতে ডুপ্লিকেশন অফ ওয়ার্ক না হয়, এইটা একটা খুব জরুরি। আরেকটা হচ্ছে সরকারি পর্যায়ে আপনার একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আপনার এই
ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এই কমিটিগুলো শুধু দুর্যোগ আসলে কাজ করে। আমি এখন যেই জিনিসটা মাঠ পর্যায়ে কিছু গবেষণা করে দেখিয়েছি যে না, দুর্যোগকালীন শুধু অ্যাক্টিভ হলে যে পরিমাণ আপনার লস অ্যান্ড ড্যামেজ হয় সেটা অনেক কমে আসে যদি দুর্যোগ হওয়ার আগে আপনি প্রস্তুতি নিয়ে রাখেন। এবং এখানে যদি আপনার সিম্পল একটা ইন্টেন্সিভ দেন, হ্যাঁ, যে আপনার ওই যে চা খাওয়াবেন আর সিঙ্গারা খাওয়াবেন মিটিংগুলোতে, খুব অল্প পয়সা লাগে, কিন্তু এইটা করলেই কিন্তু আপনি প্রতি মাসে একটা করে মিটিং করতে পারেন। কমিটি ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, উপজেলা পর্যায়ে কমিটি আছে, জেলা পর্যায়ে কমিটি আছে, জাতীয় পর্যায়ে কমিটি আছে, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি আছে। তাহলে দুর্যোগ আসলে পরে কমিটিগুলো কাজ করবে, এমন এই কারণে তো এই কমিটি করা হয় নাই। এই কমিটিগুলো কন্টিনিউয়াস করবে। তো এই প্রিপেয়ারনেসটার উপর আমাদের গুরুত্ব দিবে। রেসপন্সে আমরা খুব ভালো। আপনি দেখলেন 24 পরবর্তী গণ-অভ্যুত্থানের পরে কোটি কোটি টাকা টিএসসিতে জমা হয়ে গেল, রেসপন্স, কিন্তু প্রিপেয়ারনেস ছিল না, সেটা এখনো নাই। ধরেন ওই টাকা নিয়ে পরে প্রধানমন্ত্রীর ত্রাণে জমা দিয়ে দিল, সেই টাকাগুলো দিয়ে যদি প্রিপেয়ারনেসের পেছনে আমরা খরচ করতাম, আমরা যদি বলতাম যে আসেন সমন্বিতভাবে আমরা কাজগুলো করি, এইটা একটা। আরেকটা হচ্ছে মানে যদিও আমি সরকারি চাকরিতে আছি, আমাদের সরকারি চাকরিজীবীদের মধ্যে খুব ইগো কাজ করে। এইটা দূর করতে হবে আপনাদের ইউথদের মাধ্যমে, হ্যাঁ, যে আমার কাজ না, এটা অমুকের কাজ, আমার কাজ না, ওই এভরিবডিজ জব নোবডিজ জব হয়ে যায়। তো ওইটা বাদ দিয়ে ইউথরা যদি এগিয়ে আসে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, আগে আমরা ছোটোবেলায় ক্লাব করতাম, কচিকাচা, খেলাঘর, এগুলো এখন উঠে যাচ্ছে। এই জিনিসগুলোকে আবার রিভাইভ করতে হবে। পাড়ায় পাড়ায় যদি আপনি এরকম ক্লাব, যেমন ওই যে রেড ক্রিসেন্টের ইউথ ভলেন্টিয়ার আছে, আপনার সিপিবি ভলেন্টিয়ার আছে, হ্যাঁ, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের আন্ডারে কোস্টালগুলাতে কাগজে কলমে আছে, এবং যখন দুর্যোগ হয় তখন তারা কাজ করে। তাদেরকে সারা বছরই কোনো না, তারা ফুটবল খেলুক কিন্তু ওই টিম খেলুক, আমার কথা হচ্ছে এটা। তাহলে হবে কি, তারা সবসময় একটা কাজে এঙ্গেজ থাকবে। তখন এই দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায়, ধরেন আমি যদি জানি আমার খালা, আমার চাচি, আমার ভাবি প্রেগনেন্ট আছে, তাকে নিয়ে যেতে হবে, কোন ভ্যানটা ঠিক করে রাখবো, কোন রিক্সাওয়ালাকে আমি আগে বলে রাখবো, কোন ডাক্তারের সাথে যোগাযোগ করব, ওই এলাকারই তো লোকজন আমার হেলথে কাজ করে। তো তার আজকাল তো মোবাইল হাতে হাতে সবার, তার মোবাইল নাম্বারটা পাওয়া তো কোনো ব্যাপারই না। তো এই কানেক্টিভিটিটা এস্টাবলিশ করা খুব জরুরি। মানে এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখতে হবে আমাদের তরুণদেরকে। এক্স্যাক্টলি, আমি মনে করি যে আমরা যদি, আমি এটাকে বলি ইউথ লেড অ্যান্ড ইউথ সেন্টার অ্যাপ্রোচ। ইউথদের নেতৃত্বও দিতে হবে, আবার ইউথদের কেন্দ্র করে এটা করতে হবে। আমরা খালি ওই সরকার সব করে দিবে এইটা মনে না করে, যে ঠিক আছে আমার পাড়ায় যারা এই কাজগুলোতে আছে, আবার সব ইউথরা তো কাজ করবে না। দেখবেন যে এতে করে কিন্তু আমরা এই যে মাদক আসক্তি থেকে মুক্ত থাকা, আড্ডাবাজি থেকে মুক্ত থাকা, ওই যে কিশোর গ্যাং থেকে মুক্ত থাকা, ওই কিশোর গ্যাংরে আপনি পজিটিভ কাজে লাগিয়ে দেন, দেখবেন ওরা খুশি হবে। ওরা কাজ না পায় না বলেই মানসিকভাবে তারা ডিরেলড হয়। মানে আমাদের কিশোরদের যে আজকে অধঃপতনের দিকে যাচ্ছে, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য এই ধরনের কাজ খুব খুব হেল্পফুল হয়। স্যার, এটার সাথে আরেকটা বিষয় যুক্ত করে যদি আলাপটা করা যায়, যে আমরা যে হাইজেন এবং স্যানিটেশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসে যে এই দুর্যোগকালীন সময়গুলোতে। তো হাইজেন স্যানিটেশন এই দুটো আসলে তফাৎটা কি, বা এটা প্রকারভেদটা কি, পার্থক্য কি, সেগুলো নিয়ে? দুটোই খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। হাইজিন বলতে আমরা বুঝি যে আমি নিজে সুস্থ থাকবো এবং অন্যকেও অসুস্থ হতে দিব না। আর স্যানিটেশনের সাথে তো আমাদের প্রতিদিনের যে জীবনযাত্রার পার্ট এটা, হ্যাঁ, আমাদের মলমূত্র ত্যাগ করতে হয়, এবং আমরা জানি যে এটা বর্জ্য, এটা আমাদের শারীরিক যে বর্জ্য, এটা তৈরি হয় শরীরের অভ্যন্তরে, এবং এটা আমরা বের করে দিই। এখন বের করে যে দিচ্ছি, কোথায় দিচ্ছি? ধরেন মেয়েদের স্কুলগুলোতে অনেক মেয়ে আছে যে স্কুলে বেশি করে পানি খায় না, কারণ বাথরুম চাপলে ও যে বাথরুমে যাবে, বাথরুমটা নোংরা, পানি থাকবে না, সাবান থাকবে না, হাত ধোয়ার ব্যবস্থা থাকবে না। আবার ধরেন মোরলেস 6-7 থেকেই মেয়েদের মাসিক শুরু হয়, যখন এই প্রতি মাসের এই 4-5 দিন ওর যখন পিরিয়ড চলে, ওই সময়টায় সে দেখা যায় যে স্কুল কামাই করে। এটা বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে এটা প্রচুর হয়। তো তার ওই স্যানিটারি প্যাড ব্যবস্থা করা, এটা চেঞ্জ করার মতো ব্যবস্থা যদি স্কুলের টয়লেটগুলোতে না থাকে, কলেজের টয়লেটগুলোতে না থাকে, ইভেন বিশ্ববিদ্যালয়ের টয়লেটগুলোতে না থাকে, তাহলে প্রবলেম হয়। এটা আমি যদি একটা দেখি, এবং এইখান থেকে প্রচুর আপনার মূত্রতন্ত্রের সংক্রমণ হয়।
ইউটিআই বলি আমরা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের হয়, বাথরুমে যায় না, বাথরুম আটকে রাখে, পরবর্তীতে যে এটাই তারা, যে সমস্যাটা আমাদের শহরেও অনেক বেশি শহরেও আছে, গ্রামেও আছে। তো এই জায়গাটা হচ্ছে স্যানিটেশনের জায়গা। আর পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে ধরেন শুধুমাত্র যদি আমি ওই যে কোভিডের সময় আমরা বারবার বলেছি যে হাত ধোন, হ্যাঁ, এবং ওই এমনভাবে হাত ধোন যাতে জীবাণু আপনার সার্ভাইভ করতে না পারে। আমরা যদি হাত ধোয়ার অভ্যাসটা করি, যে দিনে কয়েকবার যদি আমরা সাবান পানি দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করি, তাহলে 38% আপনার ইনফেকশন কন্ট্রোল করা যায়। এবং এটা সব জায়গায়, এটা হসপিটাল থেকে শুরু করে আপনার স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গাগুলোতে, কর্মক্ষেত্রে, হ্যাঁ। আপনি যদি হাইজিন প্র্যাকটিসের কথা নর্মালি ওয়ার্কারদেরও বলেন, দেখবেন যে ওয়ার্কাররা কি করে, কাজ করতেছে কোনো রকম পানি দিয়ে হাতটা ধুয়ে খাওয়া শুরু করে দিল। ওইটা তাকে একটু সচেতন করা, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা ইউথরা একটা বড় ভূমিকা রাখতে পারে। এটার সাথে আরেকটু যুক্ত করুন যে মানে এটা তো গর্ভবতী মায়েদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আশ্রয় কেন্দ্র যখন নিয়ে আলাপ করছিলেন, তো আশ্রয় কেন্দ্রগুলো যখন দুর্যোগকালীন সময়ে তারা যায়, তখন তো বাস্তবে এটা মেনটেন করা একদমই সম্ভব হয় না। তাহলে সেইখান থেকে এটার মানে কিভাবে এই সমাধানটা বের করা যায়? এটা নিয়ে আমরা অনেক সময় দেখি যে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়তেছে, বা তার সাথে গুরুত্বপূর্ণ নানা ধরনের রোগবালাই আক্রান্ত হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলো সাধারণত সাইক্লোন প্রোন এলাকায় হয়। সাইক্লোনগুলো হয়তো অল্প সময়ের জন্য, যখন ঘূর্ণিঝড় সাইক্লোনের সতর্কবার্তাগুলো আমরা দিই আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে, তখন মানুষকে বলা হয় যে আপনি বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যান যাতে আপনার জীবনটা বাঁচে। তো ওই বাতাস এবং ঘূর্ণিঝড় কমে গেলে পরে মানুষ আবার ফিরে আসে। ওই যে অল্প সময়ে, এখন আগে আশ্রয়কেন্দ্র ছিল স্কুল কলেজগুলা, এখন স্কুল কলেজগুলাকেই আশ্রয়কেন্দ্রের একটা প্ল্যান্ড ওয়েতে করা হচ্ছে। নতুন করে যে আশ্রয়কেন্দ্রগুলো হচ্ছে, এগুলো নিচতলাটা ফাঁকা থাকে, দোতলায় নর্মাল সময়ে আপনার প্রাইমারি স্কুল হয়, এবং দুই পাশে আপনার ছেলেদের টয়লেট, মেয়েদের টয়লেট আলাদা লাগে। কিন্তু প্রথম ফেজে যে টয়লেটগুলো হয়েছে, যেমন আমি একবার দাকপে গেলাম, খুলনার একটা রিমোট আশ্রয়কেন্দ্রে যেয়ে দেখলাম যে একই জায়গায় পুরুষ এবং মহিলাদের টয়লেট, এবং মহিলাদের টয়লেট পরে, পুরুষের টয়লেট আগে, অর্থাৎ পুরুষের টয়লেট পার হয়ে আপনার মহিলার টয়লেটে যেতে হচ্ছে। এটা না করে যদি আমরা দুই দিকে আলাদা আলাদা করে দিই, তাহলে ওই যে অব্যবস্থাপনাটা, এইটা কম হবে। তারপর ধরেন ওই যে দোতলায় আপনার যে টিউবওয়েলগুলো গাড়া হয়, টিউবওয়েলটা কোন জায়গায় হবে, এই টিউবওয়েলের পানিটা কত ফিট নিচ পর্যন্ত, কারণ আপনি তো তখন তো নিচতলায় পানি থাকে, তাহলে উপরতলায় আপনি যদি পানি পেতে হয়, এবং সেই পানি কিভাবে আপনার ইসেতে সাপ্লাই যাবে টয়লেটে, এই ব্যবস্থাপনাগুলা হচ্ছে পূর্ব পরিকল্পনার অংশ। এগুলো যদি করা যায়। আরেকটা হচ্ছে ওই দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র, ওই যেটা বললাম একটু আগে, ভলেন্টিয়ার যারা আছে, ভলেন্টিয়ার আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং আপনার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, এদের যে ওয়ার্কাররা আছে তারা ভলেন্টিয়ার, এবং যারা ভিকটিম, যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যারা আশ্রয় কেন্দ্রে আসছে, তাদের মধ্যে একটা আগেই ট্রায়াল এরর বেসিসে, আমরা যেমন ভূমিকম্পের জন্য, অগ্নি নির্বাপনের জন্য দেখবেন যে ইন্ডাস্ট্রিগুলোতে মহড়া হয়, তো এইরকমই দুর্যোগ মোকাবেলার মহড়া আমাদের করতে হবে। যে একটা ঘূর্ণিঝড় আসলে আমরা এতদিন কি করছি, যে আসতে তাড়াতাড়ি সব, এখন গরু, ছাগল, হাঁস, মুরগি সব নিয়ে কিন্তু লোক ওইখানে ভিড় করছে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত। তো এই জায়গাটাতে যদি আমরা একটু সিস্টেমেটিক্যালি কাজটা করার চেষ্টা করি, তাহলে আশ্রয়কেন্দ্রে মানুষ থাকে হচ্ছে 3 থেকে 7 দিন। তো ওই সময়টায় যাতে কোনো ভায়োলেন্স না হয়, ওই সময়টায় হাইজিন প্র্যাকটিসটা যাতে ঠিকভাবে হয়। চ্যালেঞ্জ কিন্তু ওইটা, সারা বছর খালি থাকে, কিন্তু ঘটনা ঘটে কিন্তু 3 থেকে 7 দিন, 5 দিন, 1 দিন, 2 দিন, এই রকম সময়ে। ওই 3 দিন 5 দিনের জন্য আসলে বাকি 365 দিনের দিনগুলোতে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। স্যার, এখানে আরেকটা মানে গুরুত্বপূর্ণ ইস্যুস, আমাদের যে ফিজিক্যালি চ্যালেঞ্জ নানা গ্রুপ আছে প্রতিবন্ধীদের, তারা তো অনেক বেশি সংকটের মধ্যে পড়ে যায়। অবশ্যই। একই সাথে বিশেষ করে আমাদের যারা তরুণীরা, তাদের নানা ধরনের হ্যারাসমেন্টেরও শিকার হয় এই দুর্যোগকালীন পরিস্থিতির মধ্যে। সেগুলো মোকাবেলা করা বা সেটা নিয়ে কোনো সমন্বিত ভাবনা মানে কি, এটা তো ধরেন একদিনে হবে না, ভাবনা তো আছেই। আমাদের বইয়ে, খাতাপত্রে, পড়াশোনায় এগুলা সবই পড়ানো হয়, কিন্তু কার্যত কতটা ফলে,
কার্যত ফলে না, কারণ হচ্ছে ওই যে ওইটা বললাম যে প্রিপেয়ারনেসটার উপর যদি আমরা গুরুত্ব না দিই, শুধু রেসপন্সের সময় যে আপনি ধরেন একটা জায়গায় কতজন মানুষ, একটা যেখানে ক্যাপাসিটি হচ্ছে 10টা ফ্যামিলি থাকার 100টা ফ্যামিলি আছে, তো তাদের সার্ভিসটা দিবে কে? ওই একজন দুজন মানুষ দিয়ে এটা হয় না। তো ওই ফ্যামিলি এবং কমিউনিটি এঙ্গেজমেন্টের প্রশ্নটা ওই জায়গাটাতে আসে। আর সচেতনতা তো অবশ্যই বাড়াতে হবে যে আমার মা বোনরাই এখানে আছে, তুমি কাদের গায়ে হাত দিচ্ছ। তো এই জিনিসটা বোঝানো, ইউথদেরকে বোঝানো, আর হচ্ছে ঘটনা যাতে না ঘটে সেটার জন্য পূর্ব প্রস্তুতি রাখা। সামাজিকভাবে যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে কেউ ওই দুঃসাহসটা করবে না। ওকে স্যার, আমরা একটু যদি এগিয়ে যাই, ধরেন আপনি আমাদের মাতৃ ও শিশু স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে একটু আগে বলেছেন, কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো নিয়ে বলেছেন। একই সাথে যদি আমরা বলি যে পরিবার পরিকল্পনা সেবা, তো ওই সময় সবচেয়ে বেশি আরেকটা ঝুঁকির মধ্যে পড়ে। অবশ্যই দীর্ঘমেয়াদে দেখা যায় যে ওইটাই সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়। তো সেই কারণে ধরেন একটা হচ্ছে মানুষ ইন্টিগ্রেটেড ওয়েতে কাজটা করাটা বেটার। এই জন্য পরিবার পরিকল্পনার যে সামগ্রীগুলো আছে, ধরেন আমাদের মাঠ পর্যায়ে এই কন্ডম, খাবার বড়ি, ইনজেক্টেবলস এগুলো সরবরাহ করে থাকে পরিবার কল্যাণ কর্মীরা আর কি। তো ওই কর্মীদের কাছে যদি আমরা এটাকে বলি বাফার স্টক রেখে দিতে হয়, যে আমার যদি, আমি তো জানি ধরেন ওই পরিবার পরিকল্পনা কর্মী কিংবা ধরেন আমার যে স্থানীয় স্বাস্থ্যকর্মী আছে, তারা কিন্তু জানে তার ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে কতজন গর্ভবতী মহিলা আছে, কতজন সক্ষম দম্পতি আছে। ওই সক্ষম দম্পতিদের চাহিদা অনুযায়ী তারা ধরেন ওই যে সুখী ট্যাবলেট, কন্ডম কিংবা যারা ইনজেক্টেবলস না, এটা যদি সরবরাহ করে রাখে, হিসাবটা যদি আগে থাকে, বাফার স্টকটা যদি রেগুলার করে। আর আমরা তো জানি যে ধরেন সামনে দুর্যোগ শুরু হবে এপ্রিল মাস থেকে, এখন থেকে যদি প্রিপারেশনটা নিয়ে রাখে তাহলে কিন্তু এটা সম্ভব যে আমার এই বাফার স্টকটা রাখতে হবে। ডায়রিয়ার আউটব্রেক হতে পারে, আমি যদি কিছু স্যালাইন স্টকে রাখি তাহলেই কিন্তু এটা সম্ভব। যে জলোচ্ছ্বাসে পানি দূষিত হয়ে যেতে পারে, আমি যদি পানি বিশুদ্ধকরণের 100 ট্যাবলেট একটা বয়মে ভরে রেখে দিই যত্নে, যেটার মধ্যে পানি ঢুকবে না, তাহলে কিন্তু আমি ওই দুর্যোগের সময় ওটা কাজে লাগাতে পারি। ছোট ছোট স্টেপ, এই জিনিসগুলোই কিন্তু ভলেন্টিয়ারদের শেখানো হয়। প্রবলেম হয়ে যায় যে ধরেন কমিউনিকেশন তো ডিসরাপ্টেড হয়, আছে হয়তো উপজেলা কেন্দ্রে, আছে হয়তো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কিংবা কমিউনিটি ক্লিনিকে, আশ্রয় কেন্দ্রে নাই। তখন এই জন্য আগে থেকেই ওই আশ্রয় কেন্দ্রের দোতলায় একটা ইসে থাকে, তো টিচারদের একটা বসার রুম থাকে, ওখানে আলমিরা থাকে, ওই আলমিরাতে ওই জিনিসগুলো রেখে দিতে হবে। এই জন্য ওই যে বললাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওই কমিটি যদি আশ্রয় কেন্দ্রে একটা মিটিং করে যে এই সামনে কিন্তু ঘূর্ণিঝড়ের আসতেছে, তো কিছু জিনিসপত্র এখানে রেখে দেওয়ার ব্যবস্থা করেন, তখন দেখা যাবে প্রিপেয়ারনেসটা ভালো থাকবে। হলে কাজে লাগবে, না হলে আবার ওইটা নর্মাল ডিস্ট্রিবিউশনে চলে যাবে। স্যার, আমরা আরেকটি বিষয়, জলবায়ু পরিবর্তন, যৌন প্রজনন, স্বাস্থ্য অধিকার উন্নয়নে সরকারি বেসরকারি নানা পদক্ষেপের কথা বলছি। উন্নয়ন সংস্থাগুলোর আসলে ভূমিকা নিয়ে যদি কিছু বলতেন স্যার। উন্নয়ন সংস্থা মানে হচ্ছে এটার আবার দুইটা কেতাবি ভাষা আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন সহযোগী, যারা বিদেশি সংস্থা আমাদের টাকা পয়সা দেয়, যেহেতু আমরা টাকা পয়সায় খুব ধনী দেশ না, তো সেই কারণে তাদের সবসময় তারা প্রজেক্ট বেসিসে আমাদেরকে সহায়তা করে থাকে, সেইটা তারা দেয়। এইটা ধরেন লোকাল লেভেলে দেখা যায় যে যখন একটা প্রজেক্ট চলে তখন কাজগুলো ভালো হয়, কিন্তু এই প্রজেক্টটা বন্ধ হয়ে গেলে তখন এটাকে সাস্টেনেবল আর করা হয় না। এই সাস্টেনেবিলিটিটা কিন্তু উন্নয়ন সহযোগীরা করে দিবে না, কারণ এটা কিন্তু নেচার। ওই যে এই যে বিশ্বের যে অবস্থা দেখতেছেন, যুদ্ধ বিগ্রহ এগুলো কেন হয়? এক দেশ আরেক দেশকে কেন আক্রমণ করে? বিকজ সবাই কর্তৃত্বটা চায়। তো এখন একটা উন্নত দেশ, তার কি ঠেকা পড়েছে আমাকে উন্নত করার? আমি অনুন্নত থাকলে তো তার লাভ। এই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কি করতে হবে? আমার উন্নয়ন আমাকেই করতে হবে, সে আসলে আমার সহযোগী, মূল কাজটা করতে হবে আমাকে। তো উন্নয়ন সহযোগীর কাছ থেকে যে অর্থটা আমি পাচ্ছি সে সাময়িকভাবে আমাকে দিচ্ছে, এটাকে কাজে লাগিয়ে আমার একটা টেকসই ব্যবস্থা চালু করতে হবে। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা যে আমরা বলছি, এসডিজি, এটার মূল কথা হচ্ছে এটা
যে স্থানীয়ভাবে স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় টাকা পয়সা, স্থানীয় কর্তৃত্ব, স্থানীয় জনগোষ্ঠীর ইনভলভমেন্ট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব না। আমরা শেষের দিকে আসব। আমরা আমাদের আলোচনায় যে বিষয়টা আরেকটু আলাপ হতে পারে, যে জলবায়ু সহনশীল, যে আপনি বলছিলেন টেকসই উন্নয়নের কথা, স্বাস্থ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য আসলে খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে এই বিষয়ে যদি আমাদের দর্শক এবং আমাদের তরুণদের জন্য আপনি কিছু বলতে চান। একটা হচ্ছে যে আমরা জনস্বাস্থ্যের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা স্বাস্থ্য বলতে বুঝি যে আমি রোগে আক্রান্ত হব, তারপর ডাক্তারের কাছে যাব, তারপর ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিবেন, আমি ফার্মেসিতে যে ওষুধ কিনবো, খেয়ে আমি সুস্থ হব, এটা হচ্ছে স্বাস্থ্য। তা আসলে স্বাস্থ্য তা না। স্বাস্থ্য হচ্ছে আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া এবং ঘুমানো, এইটা আমি কতটা ঠিকভাবে করতে পারছি। এবং এইখানেই জনস্বাস্থ্যের বিষয়টা আসে। আমাদের জনস্বাস্থ্যের বাজেট বাড়াতে হবে। আর জনস্বাস্থ্য হচ্ছে আসলে মানুষকে রোগ হতে দেয় না, রোগ হতে না দেওয়া, যেটাকে আমরা বলি প্রিভেন্টিভ মেডিসিন, এইটার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমি ডেঙ্গি হলে আমি যখন ওষুধ পাই না, আমি যখন আপনার কি বলে ব্লাড পাই না, তখন দৌড়াই, তখন আমরা গালাগাল করি। কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য যে মশাটা মারা দরকার, পরিচ্ছন্নতাটা দরকার, সেটা করি না। এই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে উপকূলবর্তী জনগোষ্ঠীর জন্য যে যৌন প্রজনন স্বাস্থ্যের যে ঝুঁকিটা তৈরি হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে, এটা মোকাবেলা করা সম্ভব হবে। আমাদের মনে রাখতে হবে, এটা নিয়েই আমাদের থাকতে হবে। ঘূর্ণিঝড় আসবেই, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রস্তুতি থাকতে হবে। আমার আশ্রয়কেন্দ্রে যেতে হবেই, তাহলে আশ্রয়কেন্দ্রে যেন আমি একটা নিরাপদ প্রসবের ব্যবস্থা করতে পারি, তাহলেই আমার যৌন এবং প্রজনন স্বাস্থ্যের কাজ করা হবে। তো এইটার জন্য সবার সমন্বিত পদক্ষেপ দরকার। শুধু সরকার একা পারবে না, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় যুব সম্প্রদায়, স্থানীয় তরুণরা, কিশোররা, কিশোরীরা, আজকাল এই যে কিশোর কিশোরীদের নিয়ে যে ক্লাবগুলো হচ্ছে, এইগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে জলবায়ু ও জনস্বাস্থ্যের যে সংযোগটা এটা বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ যে প্রভাব স্বাস্থ্যের উপর পড়ছে, এটা মোকাবেলায় আমরা সক্ষম হব। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে একটা দীর্ঘ সময় দিয়ে এই তো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের এই আয়োজনে আপনাকে আসার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ নিশান। আমরা আশা করব যে আপনার মতো তরুণরা আরও এগিয়ে আসবেন। যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার রক্ষায় টেকসই এবং ন্যায়সঙ্গত উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করা খুবই জরুরি। একই সাথে আমরা মনে করি, ন্যায়সঙ্গত পৃথিবীর স্বপ্ন বাস্তবায়নের জন্য বৈশ্বিক জলবায়ু সুরক্ষার আন্দোলনে বাংলাদেশের কিশোর, তরুণ, তরুণীদের গুরুত্ব দিয়ে পরিকল্পনা করে এগিয়ে নিতে হবে। আমাদের কৈশোর তারুণ্যের কণ্ঠস্বরের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।